12 বছর বয়সে এই মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর তার হাজবেন্ড মারা যায় এবং সে বিধবা হিসেবে জীবন পার করতে শুরু করে। তার পরিবার জমিদার হওয়ার জন্য তাকে দ্বিতীয়বার কোথাও বিয়ে দেওয়া হয় না। আসলে সেই সময় বিধবাদের খুব অবহেলা করা হতো। তাদের পরতে দেওয়া হতো সাদা কাপড়, এমনকি মাথার চুল কেটে ফেলা হতো। সেই সঙ্গে মাছ মাংসে হাত দেওয়া পর্যন্ত বারণ ছিল। কিন্তু এই মেয়েটির ছিল একটি গয়নার বাক্স, যেটা ছিল তার অভিমান এবং অহংকারের প্রতীক। আর এই বাক্সটা ঘিরেই এই মুভিটা শুরু থেকে দেখলে সাদামাটা মনে হতে পারে, কিন্তু শেষের দিকে টুইস্ট জাস্ট অসাধারণ। গল্পটি শুরু হয় 1949 সালে। বাংলা তখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান। রাসমণির পরিবারও তখন ফরিদপুরের জমিদার বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে। এতে করে তাদের ধন সম্পদ পূর্ব পাকিস্তানে রয়ে যায়। খুব অল্প সংখ্যক সম্পত্তি নিয়ে এখানে চলে এসেছে। পরের দৃশ্যে দেখা যায় এই পরিবারের ছোট ছেলে চন্দন বিয়ে করে আনে সমালতা নামের এক গরিব মেয়েকে। সব রীতিনীতি শেষ করে তার ফুফু শাশুড়ি অর্থাৎ রাসমণির কাছে নিয়ে যাওয়া হয়। তবে সমালতাকে তার তেমন একটা পছন্দ হয় না, কিন্তু রেওয়াজ আছে নতুন বউকে স্বর্ণ দিয়ে আশীর্বাদ করতে হয়। এর জন্য বেছে বেছে সব থেকে হালকা একজোড়া চুড়ি দিয়ে সমালতাকে আশীর্বাদ করে। ও বলাই হয়নি, এই গল্পগুলো বলছিল শেফালি অর্থাৎ সমালতার মেয়ে। কিভাবে এই গয়নার বাক্স শেফালির হাতে চলে এলো সেটাও একটু পরেই জানতে পারবেন। ধীরে ধীরে সমালতা এইবারে সকলের সঙ্গে মিশে যায়। সবাই তাকে ভালোবেসে লতা বলে ডাকে। এরই সঙ্গে লতাটা জানতে পারে যে তার শ্বশুরবাড়ির লোকেরা শুধুমাত্র নামেই জমিদার, কারণ তাদের সম্পদের 80% পাকিস্তানে রয়ে গেছে। আর যে সম্পত্তি এখানে ছিল সেগুলো বিক্রি করে এখন তাদের দিন কাটছে। প্রতিদিন এই বাড়ি থেকে কিছু না কিছু জিনিস বিক্রি করতে হতো। তবে এই বাড়ির ছেলেদের জমিদারি ভাব এখনো যায়নি। তারা সারাদিন বসে হাতে নদীর ধারেই কাটিয়ে দিত। আর সন্ধ্যা হলে জুয়ার আসরে। দিন যতই খারাপ হোক না কেন তারা কোনো কাজে হাত লাগাবে না। কাজ করা তাদের বংশে নেই, তাদের কাজ করা শোভা পায় না। একদিন ছাদে বসে চাস্তো যা রেবার সঙ্গে কথা বলে। তখন সে জানতে পারে অনেক আগে এই বাড়িতে রণবিলাস নামের একটা ছেলে কাজ করত। তাকে নাকি এই বাড়ির লোকেরা লাঠিপেটা করে একেবারে মেরে ফেলেছিল। শোনা যায় রাসমণির সঙ্গে ছেলেটার সম্পর্ক ছিল, এর জন্যই নাকি তার এমন পরিণতি হয়েছিল। গল্প শেষে নিচে নামার সময় লতা দেখতে পায় রাসমণি ঘুমাচ্ছে। ছাদে ওঠার সময় ঠিক একইভাবে দেখেছিল। একটু সন্দেহ হলে লতা ঘরে এসে রাসমণিকে আওয়াজ দেয়, কিন্তু রাসমণির কোনো সারা শব্দ নেই। লতা কাছে এসে দেখার চেষ্টা করে রাসমণি নিঃশ্বাস নিচ্ছে কিনা। ঠিক তখনই রাসমণির আত্মা শরীর থেকে উঠে বসে। ঠিক তখনই লতা ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এইসব দেখে রাসমণি তাকে বলে, তোদের মনের কথা সব আমি জানি, খবরদার তোরা যদি আমার গয়নার বাক্সে হাত দিস তাহলে তোদের সব কটাকে মেরে ফেলবো। লতা অনেক ভয় পাচ্ছিল। রাসমণি তখন তাকে ডাকে আর বলে, এদিকে আয়, আমার শাড়ির আঁচলটা থেকে চাবি নিয়ে আলমারিটা খোল। ওর মধ্যে আমার গয়নার বাক্স রয়েছে, এটা আপাতত তোর কাছেই রেখে দে, কেউ যেন জানতে না পারে। আমার গয়নায় কিন্তু একদম হাত লাগাবি না। যদি হাত দিয়েছিস তাহলে কিন্তু তোর স্বামীকে মেরে ফেলবো, আর তোকেও আমার মতো বিধবা জীবন কাটাতে হবে। এটা বলে রাসমণি আবারও নিজের মৃত শরীরে ঢুকে পড়ে। তাড়াহুড়া করে যাওয়ার সময় ঘরের বড় বউয়ের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। তবে লতা এখানে না থেমে সোজা নিজের রুমে চলে যায়। এরপরে বিছানা নিচে সিন্দুকের মধ্যে গয়নার বাক্সটি লুকিয়ে রাখে। এরপর সে ঘুমিয়ে পড়ে। বিকেলে দেখা যায় সারা বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে সেই গয়নার বাক্সটা খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও সেই বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি পুকুরেও জাল ফেলে সেই বাক্স খোঁজা হচ্ছিল, কিন্তু কেউই সেই বক্সের হদিশ দিতে পারছিল না। গয়নার বক্সটা যেন পুরোপুরি হাওয়া হয়ে গেছে। এখন পালা ঘরের সবার রুম তল্লাশি করা। বড় বউয়ের ঘরটা আগে তল্লাশি হয়ে গেছে, সেখানে তেমন কিছুই পাওয়া যায়নি। এরপর লতার ঘরটা তল্লাশি করা হবে, কিন্তু গয়না রাখা সেই বাক্সটি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। মূলত রাসমণির আত্মা সেখানে উপস্থিত ছিল, আর সেই এইসব করছিল। শুধুমাত্র লতা এখানে রাসমণির আত্মাকে দেখতে পাচ্ছিল। তবে বড় বউ সন্দেহ হচ্ছিল তার উপরে। পরের দিন ছাদে গিয়ে বড় বউ লতাকে ধমকিয়ে কথা বের করার চেষ্টা করে, কিন্তু লতা এখানে কিছুই বলে না। বড় বউ তখন লোভ দেখিয়ে গয়নার অর্ধেক ভাগ দেওয়ার কথা বলে। লতা এতেও মুখ খুলছিল না। তখন বড় বউ বলে সে শ্বশুরমশাইকে সব বলে দেবে। সেদিন চুপি চুপি রাসমণির ঘর থেকে কিছু নিয়ে যাচ্ছিল। দূর থেকে এইসব রাসমণি শুনে ফেলে। হঠাৎ করে বড় বউ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। ডাক্তার আসলে অবাক করা ঘটনা জানা যায়। ডাক্তার বলে তার জিহ্বায় প্যারালাইজড হয়ে গেছে। বড় বউ তখন ইশারায় লতাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার কথা বুঝতে না পেরে চন্দন তার কাছে কাগজ কলম এগিয়ে দেয়। কিন্তু বড় বউ যখনই লিখতে শুরু করে তখনই তার হাত পা কাঁপতে শুরু করে, আর সকলের সামনে বড় বউয়ের ডান হাতটা প্যারালাইজড হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় লতা রান্না করছিল। রাসমণি তখন এসে লোভ করতে থাকে আর বলে, মাছ রান্না করছিস তাই না? জানিস মাছ খেতে আমি খুবই ভালোবাসতাম, কিন্তু ধীরে ধীরে মাছ খেতে আমি ভুলে গিয়েছি। এভাবে ধীরে ধীরে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর লতার তেমন কোনো বন্ধু ছিল না, তাই তাদের মধ্যে কথাবার্তা ভালোই চলছিল। ঘরের জিনিসপত্র বিক্রি করতে করতে প্রায় শেষ। এমনকি পিতলের থালা বাসনগুলো বিক্রি করতে শুরু করে। বিক্রি করার মতো আর কিছুই নেই। এইসব ভেবে রাগে দুঃখে একবার চন্দন আত্মহত্যা করার চেষ্টা করছিল। লতা তখন কোনোভাবে তাকে বুঝিয়ে শান্ত করে। পরের দিন রাসমণির একটা হার বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসে, আর চন্দনকে এই টাকা দিয়ে বলে তারা একটা শাড়ির ব্যবসা শুরু করবে। চন্দন টাকার ব্যাপারে জানতে চাইলে লতা বলে, আমি তেমন কোনো অন্যায় করিনি, সময় হলে সব তোমাকে খুলে বলবো।
চলো এই টাকা দিয়ে আমরা এখন একটা ব্যবসা শুরু করি। পরের দিন রাসমণি এটা জানতে পেরে অনেক রেগে যায় আর লতার উপরে রাগ দেখাতে শুরু করে, থালাবাটি ভাঙতে শুরু করে এবং রান্নাঘর যা মন চায় তাই করে ফেলে। লতা একটুভাবে রাসমণিকে শান্ত করে আর বলে সে যে কোনো কায়দায় ওই হার ফিরিয়ে আনবে। এরপর চন্দন শাড়ি নিয়ে চলে আসে। লতা সারা রাত জেগে সেগুলোর দাম বসায় আর এরপর তারা দোকান উদ্বোধন করে। দোকানের নাম রাখা হয় রাসমণির শাড়ি স্টোর। এই খবর বাড়ির বড়দের কাছে পৌঁছে যায়। শ্বশুর বলে মান সম্মান একেবারে জলে ভাসিয়ে দিল, শেষ পর্যন্ত দোকানদারি শুরু করলো। চাচা শ্বশুর বলে ওদের কিছুই বলো না, যখন লস করে বাড়ি ফিরে আসবে তখন ওদের বলে দিও। কিন্তু সবাইকে নিরাশ করে তাদের ব্যবসা খুব সুন্দরভাবেই চলতে থাকে। এরপর লতা রাসমণির হার ফিরিয়ে আনে। একদিন রাতে লতা রাসমণিকে তাদের দোকানের বিষয়ে বলছিল। নিজের নামে দোকান হয়েছে শুনে রাসমণি খুবই খুশি হয় আর বলে আমার মতো বিধবাকে তোরা এত সম্মান দিয়েছিস, আমাকে মনে রেখেছিস। এরপর চোখের পলকে সে দোকানে চলে যায়। একসময় একটা রঙের শাড়ি যার কপালে জোটেনি, তার নামের দোকানে আজ এতগুলো শাড়ি, যা দেখে রাসমণির মন ভরে যায়। পরের দিন কমলা নামের এক মহিলা দোকানে আসে আর কোনো টাকা না দিয়ে 32টা শাড়ি নিয়ে যায়। চন্দন এখানে কিছুই বলতে পারে না, কারণ একসময় সে কমলার কাস্টমার ছিল, যেমনটা জমিদারদের অভ্যাস আর কি। এরপর দেখা যায় রাসমণি লতাকে বলছিল আজ তো শ্বশুররা দোকান নিয়ে কথা শোনাবে, তাই আগেভাগে তোকে আমি একটা গোপন কথা বলে রাখি। চামেলি নামের এক ভাইজি আছে, বাড়ির অর্ধেক জমি বিক্রি করে তার পেছনে তো শ্বশুর এবং চাচা শ্বশুর ব্যয় করেছে। চামেলির নাম নিলে ওরা কিছুই বলতে পারবে না। লতা বলে আমি এসব বলতে পারবো না। রাসমণি তখন বলে পুরুষেরা ঘরে বউ রেখে অন্যদের কাছে যায় আর মেয়েরা একা থাকতেও নিঃসঙ্গ কাটাতে হয়। রাসমণির সকল দুঃখ এখানেই। সে আরো বলে 12 বছর বয়সে আমি বিধবা হয়েছিলাম আর এটাই ছিল আমার সবথেকে বড় দোষ। বিয়ের মজাটা আমি বুঝতেই পারিনি। চকচকে গহনা আর কাপড় চোপড় দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। বিনিময়ে আমার জীবনের খাওয়া পড়া সবকিছু বন্ধ হয়ে গেল আর হাতে থাকলো একটা গয়নার বাক্স। বাচ্চাদের হাতে যেমন ঝুনঝুনি ধরিয়ে দেওয়া হয় অনেকটা সেই রকমের। এরপর একসময় আমি বড় হয়ে গেলাম। সাদে তখন রণবিলাসের সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেদিন রণবিলাসের কালিমাখা হাতটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল। রাতে আমি রণবিলাসকে আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম আর নিজেও অপেক্ষা করছিলাম। রণবিলাস আসার সময় ভুল করে অন্ধকারে সিঁড়ি থেকে একটা বাসন পড়ে যায়। মধ্যরাতে তাকে সবাই আমার ঘরের পাশে ধরে ফেলে এবং আমার সামনে মারতে মারতে তাকে একেবারেই মেরে ফেলে আর তার সঙ্গে সঙ্গে মরে যায় রাসমণির অভিমানটুকুও। এজন্য রাসমণির বাড়ির লোকদের সঙ্গে কাটা কাটা কথা বলতো। বাড়ির লোকেরা চাইলেই তার জীবনটা সুন্দর করে দিতে পারত। চুপ করে থাকা লতা বলে আর কি হবে, দোকান তো এমনিও বন্ধ হয়ে যাবে। কদিন আগে দোকান থেকে 32টা শাড়ি চুরি হয়ে গেছে। রাসমণি তাকে বলে তুই এত বোকা, চন্দন তোকে বলল আর তুই বিশ্বাস করে নিলি। শাড়ি চুরি হয়েছে নাকি কমলাকে উপহার দিয়েছে সেটা তুই নিজেই জিজ্ঞাসা করিস। এটা শুনে লতার মন ভেঙে যায়। রাতে বৈঠকে বসে বড়রা তাদেরকে অনেক কথা শোনায়, কিন্তু এইসব কথায় তার কোনো খেয়াল নেই। রাতে সে তার স্বামীকে বলে শাড়িগুলো আপনি কমলাকে দিয়ে দিয়েছেন তাই না? যদি তাকে এতই পছন্দ করেন তাহলে তাকে ঘরে নিয়ে আসুন, আমি আমার জায়গা ছেড়ে দেব। চন্দন এইখানে নিজের ভুল বুঝতে পারে এবং লতার কাছে ক্ষমা চায়। এখানে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এতদিনে তাদের শাড়ির ব্যবসা ভালোই চলছিল। বাড়ি থেকে বিক্রি হয়ে যাওয়া জিনিসপত্র এক এক করে আবারও ফিরিয়ে আনে। চন্দন সহ লতা এখন দোকানে বসেছে। বাড়ির সকলে জানে সংসার এখন কারা চালাচ্ছে, তাই এইসব নিয়ে কেউ এখন তেমন একটা প্রশ্ন তোলে না। একদিন দোকানে এসে কিছু কাস্টমার মাদ্রাস, মুম্বাই, অন্যান্য প্রদেশে শাড়ি খুঁজতে থাকে, যা তাদের দোকানে নেই। রাতে লতা বসে এইসব চিন্তা করছিল, যদি এইসব শাড়ি আমরা দোকানে আনতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু কে এইসব শাড়ি এনে দেবে? চন্দন কি এসব শাড়িগুলো অত দূর থেকে আনতে পারবে? রাসমণি তখন লতাকে সাহস দেয় আর বলে দুনিয়া অতটাও খারাপ না যতটা তুমি ভেবেছ। এরপর সাহস করে চন্দন বেরিয়ে পড়ে। লতা একাই দোকানপাট দেখাশোনা করত। তখন চন্দনের ভাই দোকানে এসে চিলেপালা করতে শুরু করে আর লতা না চাইতেও তাকে জোর করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আর সে চন্দনের জায়গায় বসে পড়ে। এরপর লোভে পড়ে সকল শাড়ির দাম বাড়িয়ে দেওয়া হয়। এরপর পুরনো এক কাস্টমার আসে সেই স্টোরের উপর ভরসা করে এবং তার মেয়ের বিয়ের জন্য শাড়ি কিনে নেয়। কিন্তু পরের দিনই এই সত্যটা জানতে পেরে কাস্টমার দোকানে এসে অনেক চিলেচিলি করতে শুরু করে। চন্দনের বড় ভাই তখন নিজের দোষ স্বীকার করে না। আসলে দোকানদারি করতে হলে বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তখন লতা সবার সামনে আসে আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর বলে মাফ করে দিন, সব দোষ আমার, আমি ভুল করে দাম বেশি বসিয়েছিলাম। আসলে চন্দনবাবু বাড়ি নেই তো, তাই সবকিছু একা সামলানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। আমি আপনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি, দয়া করে শাড়ি ফিরিয়ে দিবেন না, এটা আমার পক্ষ থেকে আপনার মেয়ের বিয়ের উপহার। এমনটা করে লতা সবার সামনে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিষয়টা সামলে নেয়। চন্দনের বড় ভাইও তখন মুখ লুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দ্বিতীয়বার সে আর দোকানের দিকে যায়নি। ব্যবসা এখন ভালোই চলছে, তবে কয়েক মাস কেটে গেছে, চন্দন এখনো ফেরেনি। নিয়ম করে সে তার বাবা মাকে চিঠি লেখে, কিন্তু চিঠিতে লতার কথা
উল্লেখ থাকে না। লতা এসব নিয়ে অনেক মন খারাপ করে আর আশা করে পরের চিঠিতে তার কথা হয়তো উল্লেখ থাকবে। বেশ অনেকদিন ধরে লতা লক্ষ্য করে সে বাড়িতে ফেরার সময় কেউ একজন তার পিছু করছে। একটা পর্যায়ে লতারও সেই লোকটাকে ভালো লেগে যায় আর এখন তাকে আর ভয় পাচ্ছে না। মূলত চন্দনের থেকে অবহেলা পেয়ে ওই লোকটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। এরপর দেখা যায় একদিন খুব ভোরে ওই লোকটা তার বাসার সামনে এসে একটা ফুল রেখে যায়। লতা তাড়াতাড়ি গিয়ে গোলাপটি তুলে নেয়, কিন্তু ততক্ষণে লোকটি অনেক দূরে চলে গেছে। এদিকে রাসমণি সবসময় তাকে বলে যে যদি তোর তাকে ভালো লাগে তাহলে তাকে নিজের করে নে। লতা বলে পাপ হবে, তাই এইসব কথা কাটিয়ে দেয়। দোকান থেকে ফেরার সময় রাতে প্রচুর বৃষ্টি হয়। একা একা আসতে তার বেশ ভয় লাগছিল। সেই লোকটা তখন হারিকেন নিয়ে তার সামনে আসে। এই প্রথমবার তারা একে অপরকে দেখতে পায়। লতা তাকে বলে এভাবে পিছু করবেন না, এগুলো আমার একদমই ভালো লাগে না। লোকটাও তাকে কিছু একটা বলছিল, কিন্তু পাশ দিয়ে ট্রেন যাওয়ার শব্দে সে কিছুই শুনতে পায়নি। এরপর লতা বাড়ি ফিরে আসে আর তখন চন্দনও চলে আসে। গত কয়েকদিনের অনুভূতি লতা একটা ভুল হিসেবে ভেবে নেয়। এরপর লতার পেছনে ফিরে তাকায়নি। কেটে যায় আরো 10টি মাস। লতার কোল আলো করে ফুটফুটে একটা শিশুর জন্ম নেয়। তার নাম রাখা হয় শেফালি। সে দেখতে হুবহু রাসমণির মতো, তাই লতার মনে হতো রাসমণি হয়তো দ্বিতীয়বার জন্ম নিয়েছে। শেফালির জন্মের পর থেকেই লতা রাসমণিকে দেখা বন্ধ হয়ে যায়, কারণ সে এখন শেফালিকে নিয়ে ব্যস্ত থাকে। বাকি গল্পটুকু আমরা শেফালির মুখে শুনতে পাই। সে বলে ধীরে ধীরে আমি বড় হয়ে গেছি। কিছুদিন পর পূর্ব পাকিস্তান থেকে অনেক মানুষ ভারতে আসতে শুরু করে, কারণ এখন সেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে। বাঙালিরা এখন নিজেদের আলাদা দেশ বাংলাদেশ চায়। মা আমার 18তম জন্মদিনে একটা বাক্স উপহার দেয়। হ্যাঁ, এটাই হলো সেই গয়নার বাক্স, কারণ মা এখনো মনে করে আমি হয়তো রাসমণি, আর এটা আমারই আমানত। আমার কলেজে বিনু নামের একটা বন্ধু রয়েছে, যে কিনা সপ্তাহের পর সপ্তাহ গায়েব হয়ে থাকে। ওর সঙ্গে দেখা করার জন্য আমাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়, কারণ ও বাংলাদেশের যুদ্ধে সাহায্য করছে। একদিন আমার বন্ধু একটা ভাঙা বাড়িতে আসতে বলে, কারণ এটা হলো ওদের গোপন আস্তানা। এই বাড়ি সম্পর্কে তার কাছে জানতে চাইলে বলে এই বাড়িতে রফিক নামের এক কবি থাকতো। শোনা যায় সে এক হিন্দু মহিলার প্রেমে পড়েছিল, আর তাকে না পেয়ে সে আফসোস করে সুইসাইড করে নিয়েছিল। এইসব গল্প শেফালি রাসমণিকে বলছিল। অর্থাৎ শেফালি এখন রাসমণিকে দেখতে পায়। রাসমণি তখন বলে তুইও তো ওদের সাহায্য করতে পারিস, ওরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। শেফালি বলে এত টাকা আমি কোথায় পাবো? রাসমণি বলে ভুলে গিয়েছিস, জন্মদিনে তোকে একটা বাক্স উপহার দেওয়া হয়েছিল। একসময় আমরাও তো ফরিদপুরেই থাকতাম। ওপারের মানুষদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। এতক্ষণে তার বুদ্ধি খোলে। গয়নার বাক্স নিয়ে তাকে দেওয়ার জন্য আবারও সেই পোড়াবাড়িতে যায়। বেনু এখন এসে পৌঁছায়নি। ভাঙা টেবিল থেকে একটা কাগজ এসে পড়ে তার পায়ে। সেখানে একটা প্রেমের কবিতা লেখা দেখতে পায়, যা লিখেছিল রফিক তার মা লতার জন্য। কবিতাটা পড়ে শেফালি স্তব্ধ হয়ে যায় এবং আরেকবার সেই বাক্সটা শেফালি তার মাকে এনে দেয়। তবে বাক্সে এখন আর কোনো স্বর্ণের গহনা নেই, রয়েছে সেই রফিকের কবিতাগুলো। এই কবিতাগুলো লতার কাছে অলংকারের থেকে কম নয়। মূলত এই গয়নার বাক্সটা সবার সঙ্গে সঙ্গে নিজের পরিভাষা বদলে নিয়েছে। রাসমণির কাছে এই বাক্সটা ছিল তার অভিমান এবং অহংকারের প্রতীক, যা শেফালির কাছে শুধুমাত্র স্বর্ণ। আর সে বাঙালিদের সাহায্য করার জন্য সব বিলিয়ে দেয়। আর লতার কাছে সেই বাক্স ভর্তি চিঠি এক বুক ভালোবাসা। গয়নাগুলো সঠিক ব্যবহারের জন্য রাসমণির আত্মা মুক্তি পেয়ে যায়। আর গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাতে পারেন। আর বরাবর মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।